এইরকম ছোট ছোট জিনিসগুলো শিখেছি। যেমন লাইট কেটে দেওয়ার, লাইটটা কেটে যাচ্ছে, এটা ওই মৌবনের ছবি যখন করছিলাম তখনই আমি বুঝতে পারিনি আমাকে কিন্তু আমার লাইটটা কেটে গেছে, আমি অন্ধকারে রয়েছি। ওখানে রাজু বড়ুয়া, আমি আর রঞ্জিত মল্লিক ছিলেন। তো রঞ্জিত বাবু আমাকে ইশারা করে বললেন যে তুমি দেখো আলোটা কি তোমার মুখে পড়ছে, তুমি কি আলোটা দেখতে পাচ্ছ? আমি বললাম না, আমি তো ওই দিকটাতে। বলে তাহলে তোমাকে এগিয়ে কিংবা পিছিয়ে কি কোনোভাবে আলোটা নিতে হবে, নইলে কি করে হবে। এই যে শিক্ষা, নাটকেও হতো। নাটকের যেটা ব্যাপারটা কি, নাটকে আমাদের মফস্বলের যে নাটক, সেই নাটকে আলোর ব্যাপারটা কলকাতার মতন এতখানি নয়, এতখানি নয়। মূলত ফ্ল্যাটেই অভিনয় হয়, হ্যাঁ, কিন্তু ওই নির্দিষ্ট জায়গায় আলো সেট করা আছে, সেইখানে গিয়ে দাঁড়াতে হবে, আলোটা তখন জ্বলে উঠবে। এই দিকটা ইদানিং আমাদের এখানকার থিয়েটারে হচ্ছে, কিন্তু এটা আগে ছিল না। যার ফলে এবার কলকাতায় থিয়েটার করতে গিয়ে আমি সেটা পেয়েছি যে ওই পজিশনে যেতে হবে। তখন তো আমি জানি, রিহার্সাল করেছি 40টা 50টা, যেমন ওইখানে গিয়ে বলতে হবে। এই তো শুটিংয়ের সময় তো আমার কোনো রিহার্সাল নেই, আমি তো সেই মুহূর্তে বুঝতে হবে আমাকে। এবং ওখানেই রঞ্জিতবাবুই আর একটা কথা খুব সুন্দর বলেছিলেন, একটা মানে অনেকজন মিলে আমরা দাঁড়িয়ে আছি, তখন উনি বললেন যে তুমি ক্যামেরাটা দেখতে পাচ্ছ, ক্যামেরা কোথায় আছে? বললাম যে না। বলছে তুমি ক্যামেরাকে দেখতে পেলে বুঝবে ক্যামেরাও তোমাকে দেখতে পাচ্ছে। তুমি দেখো বাঁ দিকে একটু সরে যাও, এবার ক্যামেরা দেখতে পাচ্ছ, তাহলে এবার ক্যামেরাও তোমাকে দেখতে পাচ্ছে। তুমি যেখানে ছিলে সেখানে তোমার সামনে একজন আছে, তোমাকে দেখতে পাচ্ছে না ক্যামেরা। এই যে সিনিয়রদের কাছে ছোট ছোট ব্যাপারগুলো শেখা, এইভাবেই শিখতে শিখতে যেটুকু হচ্ছে আর কি। এই ধরনের ছড়া তো প্রচুর লিখেছি। তুমি নাটকে ছড়া আরম্ভ করলে? নাটকে ছড়া তো 500-এরও বেশি লেখা হয়েছে। নাটকে ছড়া এখন 545 চলছে। হ্যাঁ, পুরো থিয়েটার নিয়েই, থিয়েটারের উপরেই ছড়া, এবং সেটাও দীর্ঘদিন ধরে লিখেছে। সেটাও একটা মজার ব্যাপার। অতনু যখন শুরু করলো, আমাকেও বলা হয়েছিল যে নাটকের ছড়া লিখতে। আমি কয়েকটা সংখ্যা লেখার পর আমি দেখছি আর এগোচ্ছে না। আমি তো থিয়েটারের লোক নয়, অতনু তো প্রথম থেকে থিয়েটার করে, থিয়েটারে খুঁটিনাটি জানে। তারপর দেখলাম অতনু যে বিষয়গুলো নিয়ে সেটা আমিও লিখতে পারতাম। ও সমসাময়িক যে ঘটনাগুলো ঘটছে, সে সামাজিক নানা ঘটনা, সেগুলোকে লিখে সেটাও ও শেষে লিখে দিচ্ছে, এগুলো নিয়েও নাটক চলছে, এই জাতীয় আর কি। সেটাকে একটা নাটকের উপাদান হিসাবে ও কিন্তু তৈরি করছে। হ্যাঁ, এই যেমন ধরো সবই মানে সমকালীন ঘটনা নিয়েই লেখা হচ্ছে। যেমন রিসেন্টলি ঢাকার যে ঘটনাটা, সেই নিয়ে এটা লিখেছিলাম। হয়তো এটাই হওয়ার ছিল, অনেক কথাই কওয়ার ছিল, দু এক কথাই থমকে গেল চাকা, দেশটা এখন অন্ধকারে ঢাকা। নাটকে ছড়া হিসেবে এটা প্রায় 545 চলছে এখন, প্রতি 15 দিন অন্তর একটা করে দেখলাম লাস্ট যেটা পোস্ট করেছে 45টা। আর একটা বেশ মজার ব্যাপার মনে পড়লো, সেটা হচ্ছে আমাদের আশিসের বিয়ের সময়। আশিসের বিয়ে উপলক্ষে আমাদের সব বন্ধু বান্ধবরা ঠিক করলো যে একটা বই ছাপিয়ে দেওয়া হবে। বইটার নাম দেওয়া হলো নিক্কন। আশিসের স্ত্রীর নাম নুপুর, নুপুরের আওয়াজ, নিক্কন। এবং সেখানে নন্দন বলল, নন্দন দত্ত, ও বললো যে যারা ছড়া লেখে তারা গদ্য লিখবে, আর যারা গদ্য লেখে তারা ছড়া লিখবে। তো পুষ্পিত মুখোপাধ্যায় উনি ছড়া লিখলেন, হ্যাঁ, আমাকে গদ্য লিখতে বলা হলো। তো সেইটাতেও একটা মজার ব্যাপার ছিল। সেই তার আগে যেটা বলি, মানে সেই সময় আশিস একবার সন্ন্যাসী হয়ে যাবে এরকম একটা পরিকল্পনা হয়েছে। বাড়ি বানাবো, আশিস বক্রেশ্বরে নদীর ধারে জায়গাও দেখা হয়ে গেছে, ইট পোড়ানো হয়ে গেছে, ওইখানে আশ্রম হবে, আশিস সন্ন্যাসী হয়ে ওইখানে থেকে যাবে। তো তারপরে হঠাৎ শুনি যে আশিসের বিয়ে, তখন ওই লেখাটা লিখেছিলাম। আশিসের এই যে ব্যাপার, এরকম সন্ন্যাসী হয়ে যাবে, এসব হলো। তারপর কি হলো, তারপরে মানে অভিসার কবিতাটা হঠাৎ মাথাতে এলো যে কাহারো নুপুর সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল। সে কোথা থেকে কি হলো, সে সন্ন্যাসী ঘুচে গেল, সে সংসারী হয়ে গেল। এই ধরনের মজাগুলো হতো তখন। এখন তো ভাষার জ্ঞান খুব খারাপ হয়ে গেছে। লেখালেখি যে লিটল ম্যাগাজিন বার করা, বা সেই সময় আমরা যখন লিটল ম্যাগাজিন করেছি চেতনা বলে, তখন আমরা ওই মাধ্যমিক পাস করেছি সবে। চেতনা ও লিটল ম্যাগাজিন সম্পাদনাও করেছে, চেতনা বলে। তখন আমার তুমি ইঙ্গিত আরো পরে, প্রথমে চেতনা করেছিলাম, তখন আমি মাধ্যমিক পাস করেছি সেই সময়। আওয়াজ বলে একটা পত্রিকা সম্পাদনা করেছি, তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। তারপরে প্রথমে ভারত জ্যোতি, কাগজটারই পরে নাম আবার ইঙ্গিত, এই নাম দিয়ে করা হয়েছিল। সেটা ওই 90 সাল এরকম সময়। এইরকম এই যে
লিটল ম্যাগাজিন বার করা, সেগুলোকে নিয়ে বিজ্ঞাপন তোলা, নিজেরাই ট্রেনে বাসে বিক্রি করা, এইসব ব্যাপারগুলো কিন্তু এই জেনারেশনের মধ্যে খুব কম নেই নেই নেই। আমাকে একটা প্রশ্নের উত্তর দেবো? চলতি কথায় আমাদের রাস্তাঘাটে হাঁটাচলা করি, আশেপাশের লোকজন যে ভাষায় কথা বলে নিজের কানেই আমার শুনতে ভাল লাগে না, পাশে যদি আমার মা বা কেউ থাকে তাতে আর অস্বস্তি হয়। এবং বড়রা গেলেও কিন্তু ওরা না, ইয়ে করে না, বরং আরো ওরা চেঁচিয়ে বলে এই বলে। জন্য যেহেতু অহংকার বা ওই গালাগালিগুলো জানে বলে, ঠিক বা বলতে পারে। মানে এই জিনিসটা তো হচ্ছে। আমি যে সেই বেসরকারি চ্যানেলের কথা বলছিলাম যেখানে স্ট্যান্ড আপ কমেডি করে এসেছিলাম, আমরা যখন করেছিলাম তখন বলা হতো একটা ফ্যামিলি শো, সবাই মিলে বসে একসঙ্গে দেখবে দেখবে। সেই শোটাতে পরবর্তীকালে এমন অবস্থা হয়ে গেছে, এমন স্ল্যাং হয়ে ব্যবহার করা গেল। হয়েছে, হ্যাঁ হয়ে গেল। সে তো এই পরিস্থিতির ফল। মানে সেই বলে না যে কারাটাতে বেল্টের তলায় মারতে দিই, হুম হুম কিন্তু সেটা শুরু হয়ে গেছে। হুম সেটাই বলছি, এই জিনিসটাই চলছে। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেয় হবে।